আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা এমন একটা রেস্কিউ মিশন নিয়ে করা যা দেখার পর তোমার মাথা হয়ে যাবে আর বলবে ভাই এরকম মিশন কি আদৌ করা সম্ভব। এই চাইনিজ মুভি নাম অপারেশন রেস্কিউ করে দাও। তাহলে চলো মুভি শুরুতে আমরা একটি চাইনিজ কার্গোশিপটাকে কিছু জলদস্যু হাইজ্যাক করার চেষ্টা করি। এর মাঝে সেই জাহাজের একজন নাবিক চীনের নেভি সিলের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের পরিস্থিতি সম্পর্কে চীনের নেভি আর্মিরা তাদেরকে রেস্কিউ করতে সেখানে চলে শুরু করে তারা এক মারাত্মক মিশন। প্রথমে তারা 3টা ভাগে নেভি আর্মিরা জলদস্যুদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। আরেকটা টিম চলে যায় জাহাজের মেন ককপিটে। দেখা যায় অন্য একটি টিম হেলি করে নজরদারি করতেছে। এই আলফা টিমের নাম হলো জুয়েলার ইউনিট 1। তাদের ক্যাপ্টেনের নাম হলো ইয়াংরুন। ক্যাপ্টেন সবাইকে বলে আমাদেরকে একসাথে ফায়ারিং করে সব জলদস্যুদেরকে ডাউন করতে হবে, অন্যথায় যারা হোস্টেজে আছে তাদের উপরে বিপদ আসতে পারে। এইদিকে সেই জাহাজটি সোমালিয়ার বর্ডারের কাছে চলে আসে। এরপর দেখা যায় নেভি সিলের ক্যাপ্টেন তাদেরকে বলে আমাদের হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে, এর মধ্যে সব জলদস্যুদেরকে মেরে জাহাজটিকে উদ্ধার করতে হবে। তা না হলে জাহাজটি কিছুক্ষণের মধ্যেই সোমালিয়ার বর্ডারের ভিতরে প্রবেশ করবে। তাই তোমরা যা করবে খুবই তাড়াতাড়ি করো। এবার হেলিকপ্টার থেকে স্নাইপার জিও তার টার্গেট সেট করতে থাকে, কিন্তু সে হেলিকপ্টারে থাকার কারণে সে ভালোভাবে টার্গেটটি সেট করতে পারে না। তখন ডনলি বলে আমাদেরকে পারফেক্টভাবে শট নিতে হলে 150 মিটারের মধ্যে থাকতে হবে। এইদিকে জলদস্যুরা ছিল মাত্র 5 জন আর জাহাজের ক্রু মেম্বার ছিল প্রায় 15 জন। সময় পেয়ে স্নাইপার জিও সে মারাত্মক একটি শট নিয়ে বসে। অন্য টিম পিছন দিয়ে গিয়ে জলদস্যুদের উপরে হামলা চালায় আর কিছুক্ষণের মধ্যে তারা সবাইকে মেরে ফেলে। কিন্তু এখন পর্যন্ত কিছু জলদস্যু জাহাজের ইঞ্জিন রুমে গিয়ে লুকিয়ে ছিল। এবার তাদের সাথে টিমের বাকি মেম্বারদের ফাইট হতে থাকে। অনেকক্ষণ গোলাগুলি করার পর তারা সবাইকে মেরে ফেলে আর জাহাজটিকে উদ্ধার করে ফেলে। কিন্তু তখনই তারা নতুন আরো একটি বিপদে পড়ে যায়। দেখা যায় জাহাজটি খুবই দ্রুত সোমালিয়ার বর্ডারের কাছে এগিয়ে যাচ্ছে। এখন যেভাবেই হোক জাহাজটিকে থামাতে হবে। এখানে একজন কমান্ডার বুদ্ধি করে জাহাজের হাইড্রোলিক ইঞ্জিনে বোমা সেট করে দেয় আর সেটাকে ব্লাস্ট করে দেয়। এর ফলে জাহাজটি কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। এরপর দেখা যায় একজন জলদস্যু ছোট্ট একটি স্পিডবোট নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এটা দেখে স্নাইপার জিও বলে যেভাবেই হোক তাকে থামাতে হবে, আমি তার পিছনে যাচ্ছি তাকে আটকানোর জন্য। এটা বলে জিও তার হেলিকপ্টার নিয়ে সে জলদস্যুকে ধাওয়া করতে থাকে। কিন্তু তখন জিও দেখতে পায় আরো অনেকগুলো জলদস্যু তাদের দিকে এগিয়ে আসতেছে তাদের উপরে অ্যাটাক করার জন্য। এটা দেখে নেভি সিলের ক্যাপ্টেন তাদেরকে বলে মিশন অ্যাভয়েড করে সেখান থেকে চলে আসতে। কিন্তু জিও যেভাবেই হোক তাকে ধরে ছাড়বে। অনেকক্ষণ চেষ্টা করার পর জিও তার স্নাইপার দিয়ে সেই জলদস্যুকে ডাউন করে ফেললো। বাকি জলদস্যুদের ছোড়া গুলিতে সে মারাত্মকভাবে আহত হয়ে যায়। এরপর সে দেখা যায় সবাই অনেক আতঙ্কিত জিওকে নিয়ে। সেখানে ক্যাপ্টেন ইয়াং এসে সবাইকে জানায় জিও এখন শঙ্কামুক্ত এবং সে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। কিন্তু আসল কথা হলো জিও বেঁচে আছে ঠিকই, কিন্তু তার স্পাইনাল নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে আর কোনোদিনও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না। এবার মুভির পরের সিনে আমরা একজন চাইনিজ জার্নালিস্ট জিওনানকে দেখতে পাই, যে কিনা ইয়ন নামের একটি দেশে অবস্থান করছে। সেখানে তার কাছে খবর আসে যে ডক্টর উইলিয়াম নামের একজন সায়েন্টিস্ট এয়ালোকিক নামের এক ধরনের পদার্থ দিয়ে ভয়ানক একটি বোম বানাচ্ছে, যেটা পারমাণবিক বোম থেকে প্রায় 100 গুণ শক্তিশালী। তার অ্যাসিস্ট্যান্ট আবুর কাছ থেকে এই খবর পেয়ে সে চলে যায় তার এডিটরের সাথে দেখা করতে। তাকে বলে এই নিউজটা পাবলিক করার জন্য, কিন্তু তার এডিটর তাকে বলে দেশের অবস্থা এমনিতেই ভালো না, আর এখন যদি আমরা এই নিউজ পাবলিক করে দিই তাহলে পুরো দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। তাই সে জিয়ানানকে চুপ থাকতে বলে। এই সব কিছু শুনে জিয়ানান মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। সে যখন তার গাড়িতে উঠতেই যাবে তখনই তার গাড়িটা ব্লাস্ট হয়ে যায় আর অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। তার মানে হলো এই নিউজে জেনে যাওয়ার কারণে তার জীবন এখন হুমকির মুখে। এবার মুভি সিন চলে যায় প্রায় 5 দিন পর। এখানে আমাদেরকে দেখানো হয় যে নেভি সিলের বেস ক্যাম্পে একটি মেসেজ আসে। সেখানে বলা হয় যে ইয়ন নামের দেশটিতে ইতিমধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেখানে প্রায় 130 জন চাইনিজ নাগরিক আটকা পড়ে আছে। এই আফ্রিকান দেশে আজাকা নামের একটি সংগঠন পুরো দেশটিকে নরক বানিয়ে রেখেছে এবং সেই দেশে থাকা সকল মানুষদেরকে মেরে ফেলছে। তাই আমাদেরকে খুবই দ্রুত সেই দেশের পোর্টে যেতে হবে আর ওখানে থাকা 130 জন চাইনিজ নাগরিককে উদ্ধার করে আমাদের দেশে নিয়ে আসতে হবে। এখন এই মিশনের দায়িত্ব দেওয়া হয় জুয়েলার ইউনিট 1কে। তাদের কাজ হলো বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তাদের নিজেদের দেশের মানুষদেরকে উদ্ধার করে এই শিপে নিয়ে আসা। এই সব কিছু শুনে ক্যাপ্টেন ইয়াং তাদেরকে রেডি হতে বলে। ক্যাপ্টেনের অর্ডার পেয়ে তারা সবাই তাদের ওয়েপনগুলো রেডি করতে থাকে এবং সেখানে ক্যাপ্টেন এসে বলে আমাদের হাতে আনলিমিটেড অ্যামো থাকবে না,
তাই এগুলো আমাদেরকে বুঝে শুনে খরচ করতে হবে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে তাদের নতুন স্নাইপার সাঙ্গো চলে আসে। একে দেখে সবাই বলে, আরে এই পাগলা স্নাইপারকে আমাদের টিমে আবার কে নিয়ে আসলো? আসলে সাঙ্গো ছিল একজন রাশিয়ান টপ স্নাইপার। যাই হোক, এবার মুভি সিন চেঞ্জ হয়। আমরা ইউরোপ দেশের একটি পাওয়ার প্ল্যান্ট দেখতে পাই। সেখানে আমরা ডক্টর উইলিয়ামকেও দেখতে পাই, যে কিনা তার সাথে কথা বলছে। সে বলে এতদিনে আমাদের এয়ারলকেটগুলো ডেলিভারি হয়ে যাওয়ার কথা, কিন্তু তা এখনো হয়নি। আর আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। এই বলে সে তার কাছে থাকা একটি প্যান ড্যাপ তার লকেটের ভিতরে লুকিয়ে রাখে। আসলে এই প্যান ড্যাপের মধ্যে কিভাবে ওই কেমিক্যাল দিয়ে বোম বানানো যায় তার ফর্মুলা ছিল। এরপর দেখা যায় সেখানে ওই জার্নালিস্ট জিয়া আর তার অ্যাসিস্ট্যান্ট এখানে এসেছে কোনো এক গোপন মিশন করার জন্য। অন্যদিকে ওই চাইনিজ বোটটিও পোর্টের কাছে চলে আসলে ক্যাপ্টেন সবাইকে বলে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। বোটটি যখন পোর্টের কাছে চলে আসে তখন সব চাইনিজ নাগরিকরা একে একে করে জাহাজে উঠতে থাকে, কিন্তু এখনো সেখানে অ্যাম্বাসেডর এবং সেই বিজ্ঞানী পোর্ট পর্যন্ত আসতে পারেনি। ততক্ষণে জাহাজের ক্যাপ্টেনের কাছে খবর আসে যে ইতিমধ্যে সেই দেশের প্রেসিডেন্টের উপরে অ্যাসাসিন হামলা করা হয়েছে। আর সেই জায়গায় নতুন একজন, যার নাম মোহাবি, সে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। তাই সেই নতুন প্রেসিডেন্ট চীনের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করে যে তার ফ্যামিলিকে যেন তাদের সাথে চীনে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া হয়। এই সব কিছু শুনে ক্যাপ্টেন রাজি হয়ে যায় তার পুরো ফ্যামিলিকে নিয়ে আসার জন্য। সেই সাথে সে তার পুরো টিমকে অ্যালার্ট করে দেয়। এইদিকে জাহাজটি পৌঁছে গেছে শুনে অ্যাম্বাসেডর দ্রুত সেই জাহাজের কাছে আসতে থাকে। এই খবর যখন দেশের বিদ্রোহীরা জানতে পারে তখন তারা মাঝপথে অ্যাম্বাসেডরের উপরে হামলা করে বসে। শত শত বিদ্রোহী তাদেরকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আর এই শিশুকে অ্যাম্বাসেডর পাশের একটি বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নেয়। এই হামলার খবর যখন নেভি আর্মিরা জানতে পারে তারা তখন দ্রুত রেস্কিউ মিশন করার জন্য বেরিয়ে পড়ে। তাদেরকে বলা হয় ওই দেশের সেনা বাহিনীরাও তাদেরকে সাহায্য করবে এই রেস্কিউ মিশনটা করার জন্য। তাদের এই আলফা টিমে মোট 8 জনের একটি গ্রুপ ছিল। অন্যদিকে দেখা যায় বিজ্ঞানী যেখানে ছিল সেখানে বিদ্রোহীরা এসে হামলা করে বসে তাকে কিডন্যাপ করার জন্য। এটা দেখে জার্নালিস্ট জিয়া তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। তারা কোনোভাবে একটি ভ্যান নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদেরকে সেই জাকার বাহিনীরা ধাওয়া করতে থাকে। কিন্তু গাড়িতে থাকা বডিগার্ডও তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি হওয়ার কারণে গাড়িটা কিছুক্ষণের মধ্যে একটি খাদে গিয়ে পড়ে যায়। এবার জুয়েলার ইউনিট 1কে দেখা যায়। তাদের অ্যাম্বাসেডরকে রেস্কিউ করার জন্য তারা শহরের মধ্য দিয়ে খুবই দ্রুত গাড়ি চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর তারা বুঝতে পারে যে শহরের অবস্থা একদমই ভালো না। পদে পদে বিদ্রোহীরা তাদের ওয়েপন এবং মেশিনগান নিয়ে উৎপেতে বসে আছে। নিচে দিয়ে গেলে বিপদ আসতে পারে, তাই তারা বিল্ডিং এর ছাদের উপর দিয়ে যেতে থাকে। এইদিকে জাকা বাহিনীর লোকরা কিছু সিভিলিয়ানদেরকে ধরে তাদেরকে বোমা সেট করে দেয় এবং তাদেরকে সামনে যাওয়ার জন্য বাধ্য করে। সেনাবাহিনীরা গাড়িটাকে আটকানোর চেষ্টা করলে কিন্তু সেই গাড়িটা সেনাবাহিনীদের ঘাঁটিতে গিয়ে বিশাল এক বিস্ফোরণ হয়ে সবাইকে ছিন্নভিন্ন করে দেয়। এবার নেভিসিলের টিম জেনে যায় যে তাদের অ্যাম্বাসেডর কোথায় আটকা পড়ে আছে। তারা এবার ওই বিল্ডিং এ গিয়ে মিশন শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানে জাকা বাহিনীর লোকরাও চলে আসে আর তারা অ্যাম্বাসেডরকে খুঁজতে থাকে। নেভিসিলের টিম উৎপেতে বসে থাকে জাকা টিমের জন্য। জাকার টিম যখন সেই বিল্ডিং এ ঢুকে যায় তখনই নেভিসিলের টিম পিছন থেকে এসে তাদের উপরে অতর্কিতভাবে হামলা করে বসে। আর কিছুক্ষণের মধ্যে তারা সবাইকে মেরে ফেলে। এরপর তারা সবাইকে রেস্কিউ করে নিচে নিয়ে আসে গাড়িতে ওঠানোর জন্য, কিন্তু এখানেও রকেট লঞ্চার দিয়ে তাদেরকে বাধা দেয় বিদ্রোহীরা। তখন নিচে থাকা নেভিসিলরা তাদের কাছে থাকা অত্যাধুনিক ওয়েপন দিয়ে ফায়ারিং শুরু করে, কিন্তু তারা বুঝতে পারতেছিল না এই বিদ্রোহীরা কোথা থেকে হামলা করতেছে। অবশেষে নেভিসিলের টিম সব বিদ্রোহীদেরকে মেরে ফেলে এবং তাদের অ্যাম্বাসেডরকে সেই শিপে নিয়ে আসতে পারে। এরপর আমরা আবারও ডক্টর উইলিয়াম আর জিয়াকে দেখতে পাই। এখানে দেখা যায় তারা সবাই মারাত্মকভাবে আহত হয়ে নিচে পড়ে আছে। কিছুক্ষণ পর জিয়ার জ্ঞান ফিরে আসলে সে সবাইকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে সেখানে জাকার লোকরা চলে আসলে জিয়া একটি পাথরের পিছনে গিয়ে আশ্রয় নেয়। বিদ্রোহী টিম ডক্টর উইলিয়াম সহ সেখান থেকে আরো কিছু লোককে তাদের সাথে ধরে নিয়ে যায়। তখন জিয়া হটলাইনে কল করে বিস্তারিত খুলে বলে। এই নিউজ চলে যায় নেভিসিলের বেস ক্যাম্পে। যেহেতু সেখানে একজন চাইনিজ নাগরিক আটকা পড়ে আছে, তাই নেভিসিলের ক্যাপ্টেন সবাইকে জানায় যে যেভাবে হোক আমাদেরকে মেরিডনকে উদ্ধার করতে হবে। আর এই মিশনটা সম্পন্ন করার জন্য সেই দেশের সেনাবাহিনীরা আমাদেরকে এয়ার সাপোর্ট দিবে। কিন্তু কিছুক্ষণ পর ওই দেশের সেনাবাহিনীরা জানায় আমরা কোনো ধরনের এয়ার সাপোর্ট দিতে পারবো না। তখন নেভি ক্যাপ্টেন ইয়াংডুলকে বলে কোনো সাপোর্ট ছাড়াই এই মিশনে যাওয়ার জন্য, কিন্তু তাদের হাতে সময় একদমই কম। আজকের দিনের মধ্যে তাদেরকে যেভাবে হোক এই শিপে ব্যাক করতে হবে।
ফলে সবাইকে ইয়াং জানিয়ে দেয় যে এই মিশনটা হতে যাচ্ছে খুবই টাফ এন্ড রিস্কি। আমরা জানি না যে দেশের ভিতরে কি চলতেছে এবং সেখানে কয়জন বিদ্রোহী ওৎপেতে বসে আছে, তাই আমাদেরকে খুবই সাবধানে এই মিশনটা করতে হবে। এই সাথে জার্নালিস্ট জিয়া তাদেরকে খোঁজ করতে থাকে তাকেও তাদের সাথে নেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় সেই নতুন প্রেসিডেন্টের ফ্যামিলি জাহাজের দিকে রওনা দিয়েছে। এটা দেখতে পেয়ে একজন স্পাই সেই জাকা গ্রুপের লিডার সাইদকে জানিয়ে দেয়। সাইদ তখন নেভি সিলের বেস ক্যাম্পে একটা ভিডিও পাঠায়। সেই সবাইকে হুমকি দেয় যদি নতুন প্রেসিডেন্টের ফ্যামিলিকে তাদের হাতে তুলে না দেওয়া হয় তাহলে এই সব চাইনিজ নাগরিকদের মাথা কেটে ফেলা হবে। এই বলে তারা জিয়ার অ্যাসিস্ট্যান্ট আবুর গলা কেটে একটা ডেমো দেখায়। এটা দেখতে পেয়ে ক্যাপ্টেনের মাথা তো পুরোই গরম হয়ে যায়। এখন শুধু জিওলার ইউনিট 1ই পারবে তাদেরকে উদ্ধার করতে। এবার জিওলার ইউনিট 1 এবং সেই দেশের সেনাবাহিনীদেরকে দেখা যায় মরুভূমির এলাকা দিয়ে কোথায় জানি যাচ্ছে। আসলে জিওলার ইউনিট 1 এই স্কোয়াডের সাথে ক্যাম্পাস করতেছিল। কিছুক্ষণ যাওয়ার পরে তাদের উপরে হামলা করে বসে জাকা বাহিনীটা। আর এখানেই আমাদের চাইনিজ এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। তো লাস্টে কি হবে? লাস্টে কি পারবে চায়নার আর নিজেদের নাগরিককে রক্ষা করে চায়নাতে ফেরত নিয়ে যেতে? তা জানতে হলে তোমরা দেখতে হবে এপিসোড 2। আর হ্যাঁ, আমরা খুব শীঘ্রই এপিসোড 2 এক্সপ্লেন করে দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি আজকের মতন বিদায় নিতেছি, দেখা হবে এপিসোড 2 তে।